আজ 25শে জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যের ক্ষমতায় কে, কারা এগিয়ে, নজরবন্দির প্রথম সমীক্ষা প্রকাশ। ভোটার আধার রেশনে না, নাগরিক থাকতে গেলে হাতে রাখুন এই সব নথি। 26এর নির্বাচনে কোন আসনে লড়বেন দিলীপ বাবু, ইঙ্গিত দিলেন নিজেই। তৃণমূলে ভাঙন, ভোটের আগে নতুন দল করছেন হুমায়ুন কবির। ভোটার তালিকা সংশোধনে অসন্তোষ, বিহারে ভোট বয়কটের ইঙ্গিত তেজস্বীর, প্রশ্নে কমিশন। এবারের নির্বাচনে 70টি আসনও পাবে না তৃণমূল, রাজ্যে সেই খেলা ঘুরিয়ে দিলেন মহাগুরু। হঠাৎ দরদ উঠলে উঠল কেন, নাবালক দিলীপের মুসলিম উপমুখ্যমন্ত্রী মন্তব্যে প্রশ্ন হুমায়ুনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে শুরু হয়ে গেল চুলচেরা বিশ্লেষণ। আর সেই বিশ্লেষণের প্রথম এক্সক্লুসিভ পর্ব সামনে আনলো নজরবন্দি। রাজ্যের 294টি আসনে ভোট হওয়ার কথা, আর এই প্রথম পর্যায়ের বুথ ফেরত জনমত সমীক্ষাতে স্যাম্পল সাইজ বিশাল 67,309 জন। 4 ধাপে এই সমীক্ষা হবে এবং এটি প্রথম ধাপের ফলাফল মাত্র। কিন্তু এখান থেকেই স্পষ্ট কিছু প্রবণতা উঠে এসেছে, যা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস 190 থেকে 205টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি 55 থেকে 70টি আসন পেতে পারে, কংগ্রেস ও সিপিআইএম 3 থেকে 6টি আসনে সীমাবদ্ধ, অন্যান্য শূন্য, হাড্ডাহাড্ডি লড়াই 15 থেকে 20টি আসনে। আর এই ফলাফলে স্পষ্ট, এখনই রাজ্য জয়ের পথে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 2021 সালের মতোই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে, বরং আরো কিছু আসন বাড়তেও পারে। ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে অসন্তোষের জেরে একযোগে ভোট বয়কট করতে পারে বিহারের গোটা বিরোধী শিবির। সেটা হলে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা হবে। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবারই বিধানসভায় দাঁড়িয়ে ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, ওই ইঙ্গিত শুধুমাত্র হুমকি দেওয়ার জন্য নয়, সত্যি সত্যিই বয়কটের ভাবনা রয়েছে বিরোধী শিবিরের। তিনি বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আমরা মানুষের সঙ্গে কথা বলবো, জোট সঙ্গীদের সঙ্গে কথা বলবো, তারা যদি চায় তাহলে ভোট বয়কট করার কথা ভাবা হতে পারে। তেজস্বী বলছেন, এমন একপেশে ভাবে পক্ষপাত দুষ্ট নির্বাচনের কোনো অর্থ হয় না। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকেরাই ভোট দানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত 56 লক্ষ নাম। হিসাব বলছে, গড়ে প্রতিটি বিধানসভায় 23,000-এর কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন, কোথাও বেশি কোথাও কম। কিন্তু 23,000-এর এই গড় ধরলেও ভোটের ফলাফলের ওপর বিরাট প্রভাব পড়তে পারে। সাধারণত যারা এই তালিকা থেকে বাদ পড়ছেন তাদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর মানুষ। এদের অনেকেই হয়তো বহুদিন ধরে ভোট দিয়ে আসছেন, অথচ কমিশন যে নথি চেয়েছে সেগুলি তাদের নেই। এই ভোটারদের একটা অংশ সংখ্যালঘু, চিরাচরিত বিজেপি বিরোধী, আবার একটা অংশ একেবারেই প্রান্তিক, সরকারি সুবিধা থেকে বঞ্চিত। তাদেরও সরকার বিরোধী ভোট দেওয়ার সম্ভাবনাই বেশি। তেজস্বীদের দাবি, এভাবে একপেশে পক্ষপাত দুষ্ট নির্বাচন হলে সেই নির্বাচনের কোনো অর্থ হয় না। যদিও ওয়াকিবহাল মহলের মতে তেজস্বীর এই ভোট বয়কটের দাবি নিতান্তই চাপ বাড়ানোর কৌশল। কার্যক্ষেত্রে হয়তো ভোট বয়কটের পথে তিনি হাঁটবেন না। 18 লাখ ভোটার মৃত, 26 লাখ ভোটার আর সেই বিধানসভা কেন্দ্রে বাস করেন না। 7 লাখ ভোটারের নাম 2 জায়গায় নথিবদ্ধ রয়েছে। সব মিলিয়ে 51 লাখ ভুতুড়ে ভোটার। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে। এবার বাংলার ঘরে ঘরে কড়া নাড়বে নির্বাচন কমিশন। বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে নাগরিকত্বের প্রামাণ্য হিসেবে গ্রহণ করছে। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথেই হাঁটবে কমিশন। চলুন জেনে নিই ঠিক কোন নথি প্রামাণ্য হিসেবে গ্রাহ্য। যে কোনো পরিচয়পত্র, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কোন পেনশন হোল্ডার যদি হন, তবে সেই সংক্রান্ত নথি। সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার
যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র যা 1 জুলাই 1987 আগে ইস্যু করা হয়েছে, যথাযথ সংস্থার দ্বারা জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে, যথাযথ রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, বনাঞ্চলের বসবাসের শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি অথবা যে কোনো জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট বা যথাযথ সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে এমন, এনআরসি যেখানে চালু হয়েছে বা যদি হয়ে থাকে কোথাও সেই পত্র, সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারে নথিবদ্ধ করুন, সরকার কর্তৃক প্রদত্ত জমি, বাড়ির পাট্টা বা শংসাপত্র। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ কার্যত ভাষাগত ও সাংস্কৃতিক ইস্যুকে সামনে এনে তৃণমূলের দ্বিতীয় মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, মুখে বাঙালি বাঙালি বলেন আর বিয়ে করেছেন পাঞ্জাবি বউকে, বাংলায় কি কোনো সুন্দরী যোগ্য মেয়ে নেই? এই ব্যক্তিগত আক্রমণে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। এখানেই থেমে থাকেননি দিলীপ। তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন, বাংলায় কি এমন কেউ নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী আনতে হচ্ছে কেন? বাংলাদেশ থেকে অভিনেতা আনতে হচ্ছে কেন? বাংলার মানুষ এতটা অযোগ্য? সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য চালু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। তার পাল্টা দিলীপ বলেন, পাড়ায় পাড়ায় তো মারপিট চলছে, চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, কত সমস্যা তৈরি করেছে, সমাধান করবে কিভাবে? তিনি আরো দাবি করেন, সাধারণ মানুষ আর তৃণমূল নেতাদের বিশ্বাস করেন না। ধর্মতলার 21 জুলাইয়ের মঞ্চ ছাড়া আর কোন জায়গায় তাদের দেখা যায় না বলেও তোপ দাগেন দিলীপ। বহুদিন ধরে গুঞ্জন চলছিল 2026 সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ কি ফের খড়গপুর থেকে প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্টি যদি আমাকে প্রার্থী করতে চায় আমি লড়ব, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পার্টির। আমি কোনো পদ বা টিকিট চাইনি, দলই দিয়েছে। তিনি জানান, আগে দুবার চয়েস জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম খড়গপুর, পরে মেদিনীপুর, দুবারই জিতেছি। তবে গতবার কেউ চয়েস জানতে চায়নি, ফল কি হয়েছে আপনারাই জানেন। সম্প্রতি খড়গপুরে একটি বড়সড় বিজেপি সভায় অংশ নেন দিলীপ ঘোষ। তাতে তিনি বলেন, এখানকার বিজেপি সংগঠন সব থেকে শক্তিশালী, অনেকদিন বড় প্রোগ্রাম হয়নি, তাই এই সভার আয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সভার মাধ্যমে দিলীপ ঘোষ কার্যত মাটিতে পা রেখে ফের সংগঠন চাঙ্গা করতে শুরু করেছেন। তার অভিজ্ঞতা ও আগ্রাসী নেতৃত্ব বিজেপির কাছে ভোটের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিলীপ ঘোষের কথায় স্পষ্ট, তিনি সিদ্ধান্তের ভার দলের ওপর ছেড়ে দিলেও নিজে প্রস্তুত। তার কথায় 26 সালের নির্বাচনে খড়গপুর থেকে দাঁড়াবো কিনা সেটা আজ বলা কঠিন, কিন্তু দলের নির্দেশ এলে লড়ব। রাজনৈতিক মহলের মতে 2024 সালের লোকসভা নির্বাচনে তেমন সাফল্য না পাওয়ায় বিজেপি এবার প্রার্থী তালিকায় টেস্টেড লিডারদের ওপর জোর দিতে পারে। সেই তালিকায় দিলীপ ঘোষ অন্যতম নাম হতে পারেন। কিছুদিন আগে দুর্গাপুরে নরেন্দ্র মোদী যেদিন সভা করতে এসেছিলেন, সেদিন সেই সভায় উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে তিনি সক্রিয়ভাবে বাংলার রাজনীতিতে বিজেপির হয়ে ময়দানে নামতে চলেছেন। আর সেই মতোই আজ থেকে একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন তিনি। গিরিশ পার্কে দলীয় একটি সাংগঠনিক বৈঠকের পরেই বর্তমানে যে ইস্যু নিয়ে সব থেকে বেশি সরগরম রাজনীতি, সেই ভুয়ো ভোটার সম্পর্কে বলতে গিয়ে তৃণমূলের কম্পন ধরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, নির্বাচন কমিশন বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনী করার প্রক্রিয়া শুরু করবে বলেই খবর। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বাংলাকে দখল করার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। যদিও বিজেপির দাবি, বাংলায় অনেক অবৈধ ভোটার এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছে, যারা তৃণমূলের ভোট ব্যাংক, তাই তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে চাইছে নির্বাচন কমিশন। আর সেই প্রক্রিয়া শুরু হলে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, কারণ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা এবং অবৈধ ভোটাররা তখন ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার ফলে তৃণমূলের আর ক্ষমতায় আসা হবে না। আমি সেই কারণেই এখন আতঙ্কিত হয়ে পড়েছি, তৃণমূল কংগ্রেস বলেই দাবি করছে বিজেপি। আর বিজেপির সেই কথাই তুলে ধরে ভোটার তালিকায় সংশোধনী হলে তৃণমূলের আসন সংখ্যা যে একেবারে তলানিতে ঠেকে যাবে, সেই কথাই উল্লেখ করলেন মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুন চক্রবর্তী বলেন, যারা বেছে বেছে এখানে এসেছেন, সেই বেছে বেছেদের ফেলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এখানে এত চেঁচামেচি হচ্ছে।
ওরা জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে নিলে এই সরকার 70টা সিটও পাবে না। অর্থাৎ এতদিন বিজেপি যে কথা বলেছে যে এই রাজ্যে অনুপ্রবেশকারীরা ভরে গিয়েছে এবং তাদেরকেই ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে তৃণমূল এতদিন তাদের ভোট নিয়েছে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে, ঠিক সেই একই কথা শোনা গেল মিঠুন চক্রবর্তীর গলায়। তিনিও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তৃণমূলের সারে সর্বনাশ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।